কম্বোডিয়ায় সাইবার প্রতারণার ফাঁদ, নির্যাতনের শিকার হাজারো বাংলাদেশি। জুনে খালি হাতে ফিরছে 600। সতর্কবার্তা রামরুর। ব্যাংকে সংস্কার অব্যাহত রাখার পরামর্শ IMF এর। গভর্নরের সঙ্গে বৈঠক, আরও দুর্বল ব্যাংক নিয়ে সিদ্ধান্তের আহ্বান। নানা সংকটে পিছিয়ে বিমা খাত, কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও বকেয়া দাবি পরিশোধের হুঁশিয়ারি IDRA চেয়ারম্যানের। এবং দেশে গড়ে উঠছে ব্যতিক্রমী সাপের খামার, বিষ উৎপাদনে মিলেছে সরকারি অনুমোদন, কেনায় আগ্রহ নেই দেশীয় ওষুধ কোম্পানির। স্বাগত, শুরু করছি স্টার বিস্টোরে। সঙ্গে আছি তামসিদ আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় গিয়ে সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পড়ছে হাজার হাজার বাংলাদেশি। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অধিকাংশকে দেশে ফিরে আসতে হচ্ছে খালি হাতে। শুধুমাত্র জুন মাসেই কম্বোডিয়া থেকে দেশে ফিরেছে প্রায় 600 বাংলাদেশি। এদিকে প্রতারণার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মূলত কার্যক্রম হলো আমাদের রোল থাকে একটা মেয়ের রোল। উন্নত যে দেশগুলো, ইউরোপ হতে পারে, মিডল ইস্ট হতে পারে, আমরা ওইগুলো টার্গেট করে একজন ব্যক্তির প্রোফাইলে যাই। অনেক সময় আমাদের কোম্পানির যে মডেল থাকে, সেই মডেল দিয়ে তার সাথে 1-2 বার ভিডিও কলে কথা বলানো হয়। এরপরে ধীরে ধীরে ওরে আমরা পরিচয় করে দিই স্ক্যামের যে আমাদের প্ল্যাটফর্মটা, সেটার সাথে পরিচয় করাই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় উচ্চ বেতনে কম্পিউটার অপারেটর পদে লোভনীয় চাকরির প্রলোভনে পড়ে এভাবেই নিঃস্ব হচ্ছেন হাজার হাজার বাংলাদেশি তরুণ। সরকারি সংস্থা বিএমইটির অনুমোদন নিয়েই বাংলাদেশ থেকে দেশটিতে জনশক্তি পাঠাচ্ছে দেশীয় দালাল ও কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি। সম্পূর্ণ বৈধ পথে বাংলাদেশ থেকে প্রথমে কম্বোডিয়ার রাজধানী নমপেনে নিয়ে যাওয়া হয় প্রবাসীদের। এরপর সেখানে তাদের তুলে দেওয়া হয় দেশটিতে থাকা দালাল চক্রের হাতে। মূলত তাদের হাত ধরে কম্বোডিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাইবার স্ক্যাম কম্পাউন্ডগুলোতে বিক্রি করে দেওয়া হয় তাদের। শুরু হয় এক বন্দি জীবন, যেখানে তাদের একমাত্র কাজ উন্নত বিভিন্ন দেশের নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। আর যদি কেউ এই কাজ করতে রাজি না হয় অথবা টার্গেট পূরণে ব্যর্থ হয়, তাহলে শুরু হয় অমানবিক নির্যাতন। ডেইলি টার্গেট, সাপ্তাহিক টার্গেট, মান্থলি টার্গেট, 3 রকম টার্গেট থাকে। কোনো একটা যদি ফিল আপ করতে না পারে তাহলে টর্চার করে, ইলেকট্রিক স্টিকগুলো দিয়ে টর্চার করে। চুপুর সব খুলে তারপরে বিভিন্ন জায়গাগুলোতে ইলেকট্রিক শক দেওয়া হয়, হুটহাট বাড়ি দেওয়া হয়, ঘুষা দেয়। বিএমইটির তথ্য অনুযায়ী 2024 সাল থেকে চলতি বছর পর্যন্ত গেল 2.5 বছরে বাংলাদেশ থেকে কম্বোডিয়া গেছে 17,013 জন। এর মধ্যে গেল 6 মাসে গিয়েছেন 3,660 জন। প্রতারণার ফাঁদে পড়ে শুধুমাত্র গেল জুনে দেশে ফেরত এসেছেন 583 জন। কম্বোডিয়ায় জনশক্তি রপ্তানি করে প্রতারণার ফাঁদে ফেলার বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যায় স্যাম ইন্টারন্যাশনালের বিরুদ্ধে। বাইরার ওয়েবসাইটে দেওয়া ঠিকানা অনুযায়ী রাজধানীর শান্তিনগরে গেলে প্রতিষ্ঠানটির অস্তিত্বই মেলেনি। এখানে ছিল তো আমরা পুরানি ছিল, আগে ছিল, এখন আর নাই। না, ওইখানে অফিস করে এখন নতুন অফিস। তবে পল্টনে স্যাম ইন্টারন্যাশনালের নতুন ঠিকানায় স্টার নিউজ। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার আব্দুস সাত্তারের সঙ্গে দেখা করতে চাইলেও অনেকক্ষণ অপেক্ষা করিয়ে জানানো হয় তিনি কথা বলতে প্রস্তুত নন। আপনারা কথা বলবেন, তবে এই জন্য একটু অভিযুক্ত আরেক প্রতিষ্ঠান মন্ডল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের পল্টন অফিসে গিয়ে দেখা যায় একজন কর্মচারী ছাড়া আর কেউ নেই সেখানে। বাইরে লোক খুব কম যাচ্ছে, সেক্ষেত্রে কর্মীরা ছিল যে 1-2 জন ছাঁটাই করা হয়েছে। একই এলাকায় আরেক প্রতিষ্ঠান ভুইয়া ওভারসিজের অফিসে গিয়ে জানা যায় তারাও অফিস ছেড়ে দিয়েছেন অনেক আগে, এমনকি লাইসেন্সও বিক্রি হয়ে গেছে। ভুইয়া ওভারসিজ তো আপনার, তাই না? এখন কি আপনাদের অফিস নেই? এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, কেউ বৈধভাবে কোনো দেশ থেকে ভিসা নিয়ে আসলে তাদের বাধা দেওয়ার সুযোগ নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যে সমস্ত দেশে আমাদের প্রবাসীরা গিয়ে প্রতারিত হচ্ছে সেই সমস্ত দেশগুলোর বিষয়ে আমাদের একটা কড়াকড়ি আরোপ করা অলরেডি আছে, এবং বিশেষ করে যে সমস্ত এজেন্সিগুলো এই প্রতারণার সাথে জড়িত
তাদের বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করে আমরা ব্যবস্থা নেই। কিন্তু কম্বোডিয়া থেকে পত্রপত্রিকা মাঝে মাঝে দেখি যে এতজন আসতেছে, কিন্তু তারা কিন্তু আমাদের কাছে ওইভাবে খুব উল্লেখযোগ্য সঙ্গে অভিযোগ করে না। অভিযোগ না করলে তো আমরা ব্যবস্থা নিতে পারি না। এ বিষয়ে অভিবাসন খাত নিয়ে গবেষণা করা বেসরকারি প্রতিষ্ঠান রামরুর নির্বাহী পরিচালক বলেন, কম্বোডিয়ার সঙ্গে যেহেতু বাংলাদেশের জনশক্তি রপ্তানি নিয়ে চুক্তি নেই, তাই সেখানে শ্রমিক পাঠানোর আগে সরকারকে আরও বেশি সচেতন হতে হবে। যে আসলে সেখানে কোনো মার্কেট আছে কি না সেটা যাচাই করে এমওইউর মাধ্যমে লোক নেয়ার ব্যবস্থা যদি থাকে করতে হবে। বিএমইটিরও অনেকটাই দায়, কারণ তার দায় হচ্ছে এই পুরো জায়গাটাকে একটা নিয়মের ভেতরে আনা, মনিটরিংয়ের ভেতরে রাখা। আন্তর্জাতিক বিভিন্ন চাপে কম্বোডিয়ার সরকার দেশটিতে থাকা বিভিন্ন সাইবার স্ক্যাম সেন্টারগুলোতে অভিযান শুরু করলেও নতুন করে আবার তারা কার্যক্রম শুরু করেছে বলে জানান ভুক্তভোগীরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ব্যাংক খাতের সংস্কার অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সেই সঙ্গে দুর্বল হয়ে পড়া আরও ব্যাংকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থাটি। সকালে বাংলাদেশ ব্যাংকে গভর্নর মুস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। প্রতিনিধি দলটি ঢাকা সফর শেষে আজ ফিরছেন নিজ দেশে। রোববার ঢাকায় আসে IMF-এর 12 সদস্যের প্রতিনিধি দল। দেশের অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কারের অগ্রগতি ও সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে IMF মিশন। বৃহস্পতিবার সফরের শেষ দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক হয় IMF প্রতিনিধি দলের। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এবারের সফরে আনুষ্ঠানিকভাবে কোনো ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়নি। সংস্থাটি পর্যবেক্ষণ করছে সরকারের আর্থিক নীতি, ডলারের বিনিময় হার, মুদ্রানীতি ও মূল্যস্ফীতির বিষয়গুলো। এই মুহূর্তে IMF এর সাথে বাংলাদেশ সরকারের কোনো প্রোগ্রাম নেই। এখন নতুন নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন করে নতুন বাস্তবতায় IMF এর সাথে নতুন কোনো প্রকল্প বা প্রোগ্রামে যাওয়া যায় কিনা সে বিষয়টি নিয়ে ভাবছেন। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি সূত্র বলছে, বৈঠকে ব্যাংক খাতের সংস্কার অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে IMF। দুর্বল অন্য ব্যাংকগুলো নিয়েও নতুন করে কেন্দ্রীয় ব্যাংকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। নতুন কর্মসূচির আওতায় IMF থেকে 3 বছরের জন্য $4 বিলিয়ন বেশি ঋণ পাওয়ার আশা করছে সরকার। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, IMF-এর প্রতিনিধি দল 5 দিন ঢাকায় অবস্থান করলেন। ঋণ বিষয়ে বিভিন্ন কথাবার্তা অবশ্যই হয়েছে এবং IMF-এর শর্ত নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের দর কষাকষি হয়েছে বা আদৌ হয়েছে কিনা এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। তামজিদ, IMF বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শর্ত দিয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তারা যখন আগেও বৈঠক করেছে তখনও তারা আমাদের ডলারের যে বিনিময় হার সেটি পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা বলছিলেন। এটি অন্তর্বর্তী সরকারের সময়ও তারা বারবার তৎকালীন যিনি গভর্নর ছিলেন ডক্টর আহসানিস মনসুরকে তারা বলেছিলেন যে ডলারের দর টোটালি বাজারের উপর যেন ছেড়ে দেওয়া হয়। তবে তখনও বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় আসলে এটি পুরোপুরিভাবে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়নি। এখনও ঠিক একই ধরনের প্রস্তাবনায় IMF বলছে যে ডলারের অর্থাৎ বিনিময় হার যেটি রয়েছে এই বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা বলছে। তারা বলছে যে এটি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটি তাদের একটি শর্ত। আর তারা বিশেষ করে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, আমাদের ইনফ্লেশন, মূল্যস্ফীতির যে বিষয়টি, মূল্যস্ফীতি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যেটি ছিল সেখানে নেমে আসেনি, যার ফলে তারা এখনো আমাদের যে অর্থাৎ কঠোর যে মুদ্রানীতি, সংকোচনমুখী যে মুদ্রানীতি, সেই মুদ্রানীতি বহাল রাখার জন্য বলেছেন, পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। তারা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র যেটি আমাদেরকে বলেছেন যে সরকারের যে আর্থিক নীতি রয়েছে সেই আর্থিক নীতি তারা IMF-এর প্রতিনিধি দল 12 সদস্যের তারা সেটি এবার পর্যবেক্ষণ করছেন। সরকার আশা করছে সরকার নতুন কোনো ঋণ কর্মসূচিতে যাওয়ার IMF-এর সঙ্গে আশা করছে সেটি $4 থেকে $4.5 বিলিয়ন মতো হতে পারে তামজিদ। আর একটি বিষয় আসলে জানিয়ে রাখি, ব্যাংক খাতের সংস্কার নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আজকে যে বৈঠক হয়েছে সেখানে ব্যাংক খাতের সংস্কারের বিষয়টি উঠে এসেছে। এই সংস্কার চলমান রাখার জন্য IMF পরামর্শ দিয়েছে এবং পাশাপাশি যে আপনি জানেন যে আরও অনেকগুলো
অনেকগুলো দুর্বল ব্যাংক রয়েছে যেগুলো মার্জ করেছে, একীভূত করেছে, তার বাইরেও কিছু দুর্বল ব্যাংক রয়েছে, সেগুলো নিয়েও ভাবতে বলেছে বাংলাদেশ ব্যাংকে, সেই পরামর্শ দিয়েছে। তো তামজিদ, আজকে আসলে এই ধরনের আলাপগুলোই শেষ দিন, IMF প্রতিনিধি দলের সফরের শেষ দিন, এই কথাগুলোই বা এই আলোচনাগুলোই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তারা করেছে। তামজিদ, ধন্যবাদ ওয়ালিদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল দাতা সংস্থা হিসেবে পরিচিত এই আর্থিক প্রতিষ্ঠানটি নানা শর্ত সাপেক্ষে উন্নয়নশীল, স্বল্পোন্নত ও দরিদ্র দেশকে ঋণ দেয়। কিন্তু কোন দেশ এই ঋণ পাওয়ার যোগ্য? এই ঋণ পাওয়ার প্রক্রিয়াই বা কি? এই ঋণ নিয়ে কি দেশগুলো বিপাকে পড়ছে না পাচ্ছে আর্থিক মুক্তি? বিস্তারিত জানবো আজকে স্টারবিজ এক্সপ্লেইনডে। কোনো দেশের রিজার্ভ যখন শূন্যের কোটায় নামে, নিত্যপণ্যের বাজারে হাহাকার আর দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছায় অর্থনীতি, তখনই ত্রাতা হিসেবে দৃশ্যপটে হাজির হয় একটি নাম, IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। স্টারবিজ এক্সপ্লেইনডের আজকের পর্বে আমরা জানব IMF কি, এই সংস্থা কি কাজ করে, যে কোনো দেশকে ঋণ দেওয়ার কি কি শর্ত দেয়, বাংলাদেশের সাথে IMF এর সম্পর্ক কবে থেকে। শুরুতেই জানব আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর পথচলা শুরুর গল্পটা। দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF গঠন হয় 1944 সালের জুলাইয়ে। 44টি দেশের প্রতিনিধিরা নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে মিলিত হয়েছিল আলোচনা করতে। এ সভাতেই IMF গঠনের বিষয়ে ঐকমত্য হয়। IMF মূলত তিনটি উপায়ে কাজ করে। প্রথমত, সদস্য দেশগুলোর অর্থনীতির উপর সার্বক্ষণিক নজরদারি। দ্বিতীয়ত, নীতিগত ও কারিগরি সহায়তা দেয়া। তবে বিশ্বব্যাপী এর সবচেয়ে বড় পরিচিতি সংকটে পড়া দেশগুলোর জন্য জরুরি ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে। IMF যখন কোনো দেশকে ঋণ দেয় তখন তারা ফিজিক্যাল ডিসিপ্লিন বা আর্থিক শৃঙ্খলার কথা বলে, যেমন ভর্তুকি কমানো, ট্যাক্স বাড়ানো বা মুদ্রার অবমূল্যায়ন সহ বিভিন্ন অর্থনৈতিক সংস্কার। তবে এসব শর্ত দীর্ঘমেয়াদে অর্থনীতি ভালো করলেও তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের উপর চাপ তৈরি করে। কোনো দেশ যখন চরম অর্থনৈতিক সংকটে পড়ে, অন্য কোথাও আর ধার পায় না, তখন শেষ ভরসা হিসেবে তারা কড়া নাড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর দরজায়। তবে সেই দরজা খোলার খেসারত হিসেবে বিশ্বজুড়ে এখন পাহাড়সম ঋণের বোঝা। আল জাজিরার তথ্যমতে বিশ্বের অন্তত 86টি দেশ বর্তমানে IMF এর কাছে $162 বিলিয়ন বেশি ঋণে জর্জরিত। ঋণের এই বিশাল অঙ্কের সিংহভাগই আটকে আছে মাত্র কয়েকটি দেশের কাছে। এর মধ্যে সবাইকে ছাড়িয়ে তালিকার শীর্ষে রয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় বেলআউট সহ বর্তমানে আর্জেন্টিনার ঘাড়েই চেপে আছে প্রায় $57 বিলিয়ন ঋণ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ঋণের পরিমাণ $14 বিলিয়ন বেশি, আর $9 বিলিয়ন বেশি ঋণ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিশর। IMF এর এই ঋণ তালিকায় দক্ষিণ এশিয়ার চিত্রটাও বেশ উদ্বেগজনক। প্রায় $9 বিলিয়ন ঋণ নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান, আর এই তালিকার শীর্ষ 15টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশগুলো। IMF-কে বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসোর্ট বা শেষ মুহূর্তের ঋণদাতা। কিন্তু সমস্যা হলো, এই ঋণের সাথে যে কঠোর কাঠামোগত শর্ত থাকে তা অনেক সময় অনুন্নত বা উন্নয়নশীল দেশের জিডিপির তুলনায় বড় বোঝা হয়ে দাঁড়ায়। সুরিনাম বা বার্বাডোজের মতো ছোট দেশের জিডিপির একটা বড় অংশই এখন IMF-এর কাছে ঋণে আটকে আছে। প্রায় $1 ট্রিলিয়ন ঋণ দেওয়ার ক্ষমতা রাখা বিশ্বের এই লাস্ট রিসোর্ট বা শেষ ভরসার আর্থিক তহবিলের যোগানদাতা আসলে কারা? IMF এর নিজস্ব ব্লগ বলছে, সংস্থাটি কোনো দেশের কাছ থেকে বার্ষিক ফি বা অনুদান নেয় না। এর বদলে এটি কাজ করে মূলত দেশগুলোর একটি ক্রেডিট ইউনিয়ন বা সমবায় সমিতি হিসাবে। এর 191টি সদস্য দেশের প্রত্যেকেই বিশ্ব অর্থনীতিতে তাদের আকার অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ তহবিল জমা রাখে, যাকে বলা হয় কোটা। এই কোটাই হলো IMF তহবিলের মূল ভিত্তি। অর্থনীতিবিদদের মতে বর্তমানের এই হাইপার কানেক্টেড বিশ্বে কোনো একটি দেশের দেউলিয়া হওয়া মানে অন্য দেশেও তার ধাক্কা লাগা। তাই বৈশ্বিক অর্থনীতির চাকা সচল রাখতে এবং যে কোনো আর্থিক বিপর্যয় ঠেকাতে IMF এর এই নিজস্ব অর্থনীতির মডেল পুরো বিশ্বের জন্য একটি বড় সুরক্ষা কবচ।
স্বাধীনতার পর থেকে আইএমএফের কাছে বাংলাদেশ 11 বার ঋণ চেয়েছে। সংস্থাটি থেকে বাংলাদেশ প্রথম ঋণ নেয় 1974 সালে। আইএমএফের ওয়েবসাইটে দেয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায় ঋণের জন্য সংস্থাটির কাছে বাংলাদেশ 1980 সাল থেকে 1990 সালে সবচেয়ে বেশি গিয়েছে। 10 বছর বাংলাদেশ 5 বার ঋণ নিয়েছে আইএমএফ থেকে। যদিও 1991 সাল থেকে 2002 সাল পর্যন্ত আইএমএফের কাছ থেকে বাংলাদেশ কোনো ঋণ নেয়নি। এরপর 2003 সালে আইএমএফের কাছ থেকে বাংলাদেশ ঋণ নেয়। সেবার বড় শর্ত ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর লোকসান কমিয়ে আনতে হবে। এছাড়া 2012 সালেও ঋণ নিয়েছিল বাংলাদেশ, যার পরিমাণ ছিল প্রায় $100 কোটি। অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশ 2022 সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চায়। বাংলাদেশের ঋণ আবেদনের 6 মাস পর সংস্থাটি 2023 সালের 30 জানুয়ারি $470 কোটি ঋণ দেবে বলে সিদ্ধান্ত নেয়। এরপর ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির $47 কোটি 62 লাখ পায় বাংলাদেশ। 2023 ডিসেম্বরে বরাদ্দকৃত $470 কোটি ঋণ প্যাকেজের দ্বিতীয় কিস্তির $68 কোটি 20 লাখ মার্কিন ডলার অনুমোদন করে আইএমএফ। এরপর 2024 সালের জুনে তৃতীয় কিস্তিতে $115 কোটি পায় বাংলাদেশ। এরপর আওয়ামী লীগ সরকারের পতন এবং দেশের অর্থনৈতিক সংস্কার শর্ত পালন না হওয়ায় আইএমএফের অনুমোদনকৃত অর্থ আর ছাড় হয়নি বাংলাদেশের জন্য। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও নতুন করে আইএমএফের সাথে শুরু হয়েছে আলোচনা। তবে এবারও নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কারের শর্ত দিয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের প্রয়োজন বিবেচনায় বর্তমান সরকার কতটুকু পারবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের মন রক্ষা করতে, সে উত্তর জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিমা খাতে যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর করতে প্রয়োজনে কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও বকেয়া বিমা দাবি পরিশোধ করা হবে হুঁশিয়ারি দিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। বলেন, জালিয়াতি ও কোম্পানির অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত কোনো সিইও বা ঊর্ধ্বতন কর্মকর্তাকেও ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার মতিঝিলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে দেশের বিমা খাতের সবচেয়ে বড় সংকট গ্রাহকদের আস্থার ঘাটতি। সময়মতো বিমা দাবি না পাওয়া, অনিয়ম, দুর্বল তদারকি এবং কিছু প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ন্ত্রণে বহু গ্রাহক মুখ ফিরিয়ে নিয়েছেন। এরই মধ্যে বকেয়া বিমা দাবির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 7,000 কোটি টাকায়। এমন বাস্তবতায় খাতে শৃঙ্খলা ফেরানো এবং গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের ঘোষণা দিল নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবনিযুক্ত চেয়ারম্যান জানালেন, বিমা কোম্পানির কাছে গ্রাহকের বকেয়া পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কিছু কিছু কোম্পানিজের জন্য যে বিশাল অনাস্থা ক্রিয়েট হয়েছে, এটা যদি আমরা কোনোভাবে ফিরায় না আনতে পারি তাহলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা অস্তিত্বই না থাকার অলমোস্ট অবস্থা হয়ে গেছে। 6টা কোম্পানি আছে যাদের কারণে এই ম্যাক্সিমাম ক্লেমগুলো আটকে আছে। অ্যাসেটগুলো লিকুইডেট করা হবে, সেটা জমি হোক, তাদের ট্রেজারি বন্ড হোক, সেটা তাদের ইনভেস্টমেন্ট হোক, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলা যত কুইকলি লিকুইডেট করে ওই সেপারেট ব্যাংক অ্যাকাউন্টে তারা দেবে। প্রত্যেক ব্যাংকের জন্য, প্রত্যেক কোম্পানির জন্য একটা সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে। প্রত্যেকজনের ফিফো লিস্ট থেকে আমরা সেগুলোকে করার চেষ্টা করব। গ্রাহকের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নতুন চেয়ারম্যান। গ্রাহকদের আস্থা ফেরাতে বিমা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকলে তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই খাতে সমস্যা এত বেশি, এত দিক থেকে, এত লেয়ারে, এত লেভেলে, হ্যাঁ, যে আপনি যখন আসেন তখন আপনার একটা প্রথমেই প্রশ্ন ওঠে যে আমি কোন দিক থেকে ট্যাকল করা শুরু করব। তো অবশ্যই এই খাতকে আপনি যদি স্ট্রং করতে চান তাহলে যে টাকা আত্মসাৎ করা হয়েছে সে টাকার ব্যাপারে তো সেগুলোকে তো ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা করতেই হবে। আপনি যদি ইলিগালি করেন ব্যবস্থা নেন, অফকোর্স আইনগত ব্যবস্থা নেওয়া তো অবশ্যই হবে। এছাড়া আগামী 1 মাসের মধ্যেই বিমা খাতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে বিশেষ কার্যক্রম শুরু করবে আইডিআরএ। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশে জীবন ও সাধারণ দুই ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি থাকলেও দেশের মোট জনসংখ্যার তুলনায় বিমার আওতায় থাকা মানুষের সংখ্যা এখনও খুবই কম। আস্থার সংকট, দুর্বল তদারকি ও সচেতনতার অভাবে পিছিয়ে আছে এই খাত। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জিডিপিতে বিমা খাতের অংশগ্রহণ নগণ্য। তবে ডিজিটাল প্রযুক্তি ও নীতিগত সংস্কার হলে সামনে রয়েছে বড় সম্ভাবনা।
জীবনের অনিশ্চয়তা কিংবা ব্যবসার ঝুঁকি মোকাবিলায় বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা হিসেবে বিবেচিত হয় ইন্স্যুরেন্স, কিন্তু বাংলাদেশে এখনও বীমা গ্রহণের প্রবণতা তুলনামূলক কম। উন্নত ও উন্নয়নশীল অনেক দেশের তুলনায় দেশের বীমা প্রবেশ হার এবং জিডিপিতে বীমা খাতের অবদান এখনও সীমিত। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে দাবি নিষ্পত্তিতে বিলম্ব, কিছু প্রতিষ্ঠানের দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, অনিয়ম ও গ্রাহকের আস্থার ঘাটতি এই খাতের বড় চ্যালেঞ্জ। অনেক মানুষ এখনও বীমাকে বিনিয়োগ হিসেবে দেখেন, ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যম হিসেবে নয়। ফলে বাজার সম্প্রসারণের এই ধীর গতি। এক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা, দ্রুত বীমা দাবি পরিশোধ এবং প্রযুক্তি নির্ভর সেবা চালু করা গেলে মানুষের আস্থা অনেকটাই ফিরে আসবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তবে সংকটের পাশাপাশি এ খাতের সম্ভাবনাও অনেক। মধ্যবিত্ত জনগোষ্ঠী বেড়ে চলা, ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ, মোবাইল ব্যাংকিংয়ের বিস্তার নতুন করে সুযোগ তৈরি করছে। সাম্প্রতিক বছরগুলোতে অনেক উন্নয়নশীল দেশে বীমা খাতের জিডিপিতে অবদান স্থিতিশীল, তবে বাংলাদেশে তা নিম্নমুখী। 2024 সালে এই হার 0.5%। মালয়েশিয়ায় বীমা প্রবেশের হার 5%। ভারত আর চীনেও এই হার উল্লেখযোগ্য। জাপান জীবন বীমা খাতের জিডিপিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। বিশেষজ্ঞদের মতে এই খাতকে এগিয়ে নিতে প্রয়োজন শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, গ্রাহক বান্ধব নীতি, দ্রুত দাবি নিষ্পত্তি, স্বচ্ছ কর্পোরেট সুশাসন এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। পাশাপাশি বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং আর্থিক খাত প্রসার ঘটাতে পারলে দেশের অর্থনীতিতেও এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। দর্শক, আজ আমরা বীমা খাত নিয়ে বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে। সংবাদের পরের অংশে যাচ্ছি অন্য খবরে। সবজির বাজারে নেই কোনো স্বস্তি। টানা বৃষ্টির ধকল কাটলেও বাজারে কমেনি দাম। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকা বাড়তি দরে। বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে সিন্ডিকেটের থাবা দাম আরও বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে ভারী বর্ষণে সবজির ফলন নষ্ট হওয়ায় আগামী দিনগুলোতে মূল্য আরও বাড়ার আশঙ্কা তাদের। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিজমি ডুবে যাওয়ায় বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েকদিনে কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বেশি বেড়েছে বেগুন, শসা, টমেটো, কাঁচামরিচ ও লাউয়ের। বেগুন, শসা ও টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজিতে। যে লাউ প্রতি পিস বৃষ্টির আগে 50 থেকে 60 টাকায় বিক্রি হয়েছে, সেটা এখন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। কাঁচামরিচ 50-60 টাকা থেকে বেড়ে হয়েছে 100 থেকে 120 টাকা। অন্যান্য সব সবজির মধ্যে করলা, বরবটি ও কচুরমুখী বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। এছাড়া পটল, কাঁকরোল, ঝিঙে ও চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। বৃষ্টির কারণে এমন পরিস্থিতি বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। প্রত্যেকটা জিনিসই একটা বলতে না, প্রত্যেকটা জিনিসই ডাবল দাম, ডাবল প্রতিটা জিনিস। বৃষ্টির কারণেও কিছু হয়েছে, আর মালও শর্ট, বৃষ্টির মাল অনেক নষ্ট হয়ে গেছে। আর বর্তমান বাজারে তো সব কিছুর দামে বাড়তি। বৃষ্টির কারণে সবজির উৎপাদন একবারে কমে গেছে, গাছ মরে গেছে, তো একবারে সবজি আসা বন্ধ হয়ে গেছে। টুকটাক আসে, এগুলো রাত্রে শেষ হয়েছে। আমরা রাত্রে মাল কিনে রাখছেন, এগুলো মালে পাইতাম না। তবে সরবরাহ কমের অজুহাতে সিন্ডিকেট অতিরিক্ত দাম বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তারা। পাইকাররা নিয়ে, পাইকার থেকে হইরারে নিয়ে, হইরারে নেওয়ার পর দেয়া ভেবে ব্যবসা আছে না, সিন্ডিকেট চলেন সব কিছুতে। একটা সিন্ডিকেটের মতো আর কি, সিন্ডিকেটের মতো সবটা জিনিসের দাম বেশি, সবটা জিনিসের। বৃষ্টির পানি নামতে শুরু করলেও সবজির ফলন নষ্ট হওয়ায় সামনে আরও দাম বাড়ার কথা জানালেন বিক্রেতারা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। দীর্ঘ 26 বছরের সংগ্রাম আর বহু বাধা পেরিয়ে গড়ে তুলেছেন সাপের খামার। বিষ উৎপাদনে পেয়েছেন সরকারি অনুমোদন, তবে নেই ক্রেতা। ওষুধ কোম্পানিগুলো বিদেশ থেকে আমদানি করলেও আগ্রহ নেই দেশে উৎপাদিত বিষ কিনতে। সব মিলিয়ে বিপাকে পটুয়াখালীর সাপের খামারে রাজাক বিশ্বাস। ছোট ছোট কাঠের বাক্স, ভেতরে যত্নে রাখা ভয়ঙ্কর সব বিষধর সাপ। 2000 সালে প্রবাস জীবন ছেড়ে দেশে ফেরেন পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাস। ভিন্ন কিছু করার চিন্তা থেকে গড়ে তোলেন এই সাপের খামার। এরপর পদে পদে পড়েন বাধার মুখে। আমার একেবারে নিঃস্ব অবস্থায়, মূলত আমি অনেক মিডিয়াতে আমার কান্নাকাটি, আকুতি বিনতি বাংলার সবাই শুনছে, এমন না যে বিশ্বে কেউ শোনেনি। দীর্ঘ 26 বছরের সংগ্রাম শেষে বিষ উৎপাদনের অনুমোদন পায় তার বাংলাদেশ স্নেক ভেনম। কিন্তু আবারও বাধা। যে বিষ উৎপাদনের জন্য এত বছরের বিনিয়োগ, সেই বিষের নেই কোনো ক্রেতা। এটা মূলত একেবারে রেডি করা নিয়ে আসে, ওরা ব্যবহার করে অ্যান্টিভেনাম, সেটাও প্রসেস করা হয় ইন্ডিয়া থেকে। আমাদের দেশে মূলত এই ধরনের কার্যক্রম চালু ছিল না। আমি অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কথা বলছি, ওরা বলছে হ্যাঁ এটা চালু করা আমাদের প্রয়োজন, আমরা করব।
কিন্তু দেখা যাচ্ছে এ নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বিষয়টি নতুন হওয়ায় প্রয়োজন নীতিগত সমন্বয়ের। তাকে একটি দরখাস্ত করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তর বরাবর, ডিজি বরাবর। সেই ডিজির মাধ্যমে যদি কোনো ফার্মাসিউটিক্যাল এগিয়ে আসে তাহলে তার লিঙ্কেজ তৈরি হবে এবং এই সাপের খামার থেকে উৎপাদিত ভেনম বাংলাদেশে এবং পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রে বাজারজাত। 2 যুগের বেশি সময় ধরে বিনিয়োগ করতে থাকা প্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে। জীবিকা নিয়ে শঙ্কায় কর্মচারীরা। লাভের আশায় আমরা কাজ করতে আছি, সরকার যদি সহযোগিতা করে আমরা সামনের দিকে আগাতে পারবো, আমরা এই ফার্মে চাকরি করতে পারবো। উনি এই খামার নিয়ে অনেক কষ্ট সাধনা করতেছে, উনি খুবই এখন অভাবী হয়ে গেছে। যদি এই খামারটা যদি উন্নতি হয় তাহলে আমার ভাই একটু সামনে আগাতে পারে। আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে খাতটি হতে পারে দেশের বায়োটেক শিল্পের নতুন সম্ভাবনা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, বিমা খাত নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিমা বিশেষজ্ঞ ইউএনডিপির কনসালটেন্ট এস.এম. জিয়াউল হক। আপনাকে স্বাগত আজকে। ধন্যবাদ আপনাকে। প্রথমে যে বিষয় আসতে চাই, আমাদের অর্থনীতি বড় হচ্ছে, বড় জিডিপি দেয়া হচ্ছে, জিডিপি প্রবৃদ্ধিরও বড় লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে এবং বলতে গেলে একটা 2034 সাল পর্যন্ত $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে বাংলাদেশ আগানোর পরিকল্পনা করছে। তো যখন দেশের অর্থনীতি নিয়ে এত বড় পরিকল্পনা হচ্ছে, সেই সময় একই সময়ে বিপরীত চিত্র দেখা যাচ্ছে দেশের বিমা খাতে। বিমা খাতে কেন কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। বিমা খাতটা আসলে ঐতিহাসিকভাবে আমাদের দেশে আমি বলবো যে পিছিয়ে থাকার অনেকগুলো যৌক্তিক কারণ আছে, কিন্তু পলিসিগতভাবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিমা খাতকে আসলে সরকার ওন করে না। হ্যাঁ, আপনি আজকে এবারের বাজেটেও যদি দেখেন বা বাজেট বড় হচ্ছে, কিন্তু আমরা যদি দেখতে চাই দেখব যে বিমা খাত নিয়ে বাজেটে তেমন কিছু, ইভেন সংস্কারেরও কিছু নেই। হ্যাঁ, বিমা কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান এসছেন, তার মাধ্যমে হয়তো বা আমরা নতুন পরিবর্তন দেখতে পাবো। কিন্তু আমি যদি বলে থাকি যে বাংলাদেশের বিমা খাতটায় সমস্যাটা কোথায়, সমস্যাটা একটা সময়ে এটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আওতায় ছিল না। তাও এসেছে, সেটাও কম সময় না, 2010 থেকে যদি বলি তাও 15 থেকে 16 বছর। কিন্তু সেই জায়গায় এখানে আমি বলবো আমাদের প্রফেশনালিজম তৈরি হয়নি, আমাদের মানুষের মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি তৈরি হয়নি, আমাদের মানুষের অতীতের যেই বিড়ম্বনা এবং খাতের যেই অবহেলার কারণে এবং খাতের যে কোম্পানিগুলো তার সঠিক সেবা যেহেতু আসেনি, মানুষ বিমার কথা বললেই কেন জানি তারা দেখতে পায় যে বিমা মানে দাবি অপূরণীয়। হ্যাঁ, মানে দাবিগুলো পূরণ হচ্ছে না। এখন আমাদের দেশে এই যে দাবি পূরণ হচ্ছে না, তাকে দেখবে কে? সেই দেখার যে কর্তৃপক্ষ, সেখানে আমরা আবার রিসোর্সের অভাব দেখি। হ্যাঁ, প্রফেশনাল লোক সেখানে নেই। তো সামগ্রিকভাবে এটা যখন এক ধরনের অনাস্থার জায়গা তৈরি হয়েছে, সেই অনাস্থা থেকে আমাদের কিন্তু আস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এক ধরনের কর্মসূচি করা উচিত। বিগত সময়ে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমরা একটা রিভিউ করা হয়েছে এবং সেই রিভিউতে দেখা গেছে যে আমাদের জিডিপির 7 টাইমস আমরা আনপ্রোটেক্টেড, যেটাকে আমরা বলি প্রোটেকশন গ্যাপ। মানে একটা দেশের যে প্রোটেকশন আসা উচিত, এই যে বিমা বললে আমরা কিন্তু প্রোটেকশন মনে করি না, আমরা বিমা বললে মনে করি এক ধরনের বিনিয়োগ। আসলে কি বিনিয়োগ? আসলে বিনিয়োগ না, বিমা কিন্তু এক ধরনের প্রোটেকশন, তার সাথে আমরা কি করি, এক ধরনের ফোর্স সেভিংস বলি। এবং এর ফলে বিমা কোম্পানিগুলি যদি তাদের ভালো সেবা নিশ্চিত করতে পারে, ডাইভার্সিটি আনতে পারে, রিস্ক প্রোটেকশন এনশিওর করতে পারে, মানুষকে তার আস্থার জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে অবশ্যই বিমার মানে আমি বলবো অপরিসীম সুযোগ রয়ে গেছে। কিন্তু আমরা কোন জায়গাটায় ফিরে দেখি, আমরা যে দেখি সরকার সব কিছুকেই, যে কোনো সরকারই সব কিছুকে নিজে ওন করতে চায়। হ্যাঁ, আজকে যদি বৈশ্বিক, আজকে আপনি ফিলিপিনের কথা বলেন, এত বড় ডিজাস্টার হয়ে যাচ্ছে, সরকারের দিকে কিন্তু মানুষ তাকিয়ে নেই, মানুষ তাকিয়ে আছে ইন্স্যুরেন্স কোম্পানি তার ক্লেম সময় মতো দিয়ে দিবে। সো এখন এই ইন্স্যুরেন্সের ক্লেম বা ইন্স্যুরেন্স করতে হলে মানুষকে কিন্তু অন্য দেশে, উন্নত দেশে প্রথমে বাধ্য করেছে যে তোমাকে ইন্স্যুরেন্স নিতে হবে, তারপরে মানুষের হ্যাবিট হয়েছে, তখন কোম্পানিগুলো ভালো সেবা দেওয়ার চেষ্টা করেছে, রেগুলেটর তার সেবার গ্যাপগুলোকে আইডেন্টিফাই করেছে এবং তাদেরকে সেভাবে স্ট্রং পানিশমেন্ট নিয়েছে। ফলে মানুষ তার হ্যাবিটের মধ্যে চলে আসছে যে আমাকে প্রোটেক্টেড থাকতে হবে।
তাহলে কি বিষয়টা এমন যে কাঠামোগত সমস্যার কারণেই এত বছরও বাংলাদেশে বিমা খাতটা দাঁড়াতে পারেনি? অবশ্যই আমাদের 1860 সাল থেকে এদেশে বিমা ব্যবসা শুরু হয়। 1938-এর আইন, আমরা সেটা 1973 থেকে আমাদের বিমার আইন আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। কিন্তু আমরা অথরিটি পেলাম কবে? 2010-এ। আমার সেন্ট্রাল ব্যাংক কিন্তু ব্যাংকিং খাত 73 বা 71-এর 16ই ডিসেম্বর থেকে আমার ব্যাংকিং খাতের অভিভাবক আছে। আমার অভিভাবক আসতে এসেছে কত বছর পরে? 2010। তারপর সেখানে প্রফেশনাল লোক নেই। বিমা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এর উপর মানে এখানে যারা পড়াশোনা করে, বাইরের দেশে বিমায় যারা পড়াশোনা করে তাদের অবস্থান ব্যাংকার চেয়ে ভালো। আমাদের এখানে তা না। তার মানে কেন আমরা ওখানে যেতে চাচ্ছি না কেন? কারণ সেভাবে ইন্ডাস্ট্রিটা ডেভেলপড হয়নি। এখানে প্রোডাক্টের জন্য অ্যাকচুয়ারি দরকার, মানে ভালো ফাইন্যান্স বুঝে এ ধরনের ফাইন্যান্সিয়াল ক্যাপাবল রিসোর্স দরকার। বিজনেসের জন্য অ্যাডভাইস, মানে দে আর কনসালটেন্ট, হ্যাঁ, দে আর ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। গ্লোবালি ফাইন্যান্সিয়াল কনসালটেন্টদের কী ভ্যালু? হ্যাঁ, তারা সবাইকে সেভাবে প্রজেক্ট করে R&D করে। আপনি দেখেন কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে R&D আছে, R&D ডিপার্টমেন্ট আছে? হ্যাঁ, আপনি টোটাল 82টা কোম্পানির হয়তো 8 থেকে 10টাই পাবেন। তাহলে কি হবে? ইভেন আমাদের অথরিটির কি কোনো R&D ডিপার্টমেন্ট আছে? নেই তো। তাহলে এই বিমা যে মানুষের চাহিদা মোতাবেক আমি তাকে সহযোগিতা করব, সেই গ্যাপগুলো রয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যেও আমি বলবো যে বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। সেখানে আমাদের বৈশ্বিক ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে। আমি বর্তমানে UNDP-তে আছি, সেখান থেকে সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শের কাজগুলো, অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামগুলো আমরা করছি, যাতে করে বিমার খাতটা একটা অবস্থান তৈরি করতে পারে এবং মানুষকে প্রোটেক্ট করতে পারে। আমি আফসোস করি এই যে আমাদের হাওড়ে যখন বন্যা হয় বা ফসল চলে যায়, বাইরের দেশে বিশেষ করে ইভেন ইন্ডিয়ায় এখন এ নিয়ে তেমন বেশি চ্যালেঞ্জ নেই, কারণ এটা বিমা প্রোটেক্টেড আছে। কিন্তু আমার দেশের মানুষ সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। এই জায়গা থেকে পরিবর্তন আসার জন্য সরকারের ওনারশিপ, সরকারের সিদ্ধান্ত এবং উদ্যোক্তা এবং প্রযুক্তির অন্তর্ভুক্তির মাধ্যমে উন্নত সেবা প্রয়োজন। যেহেতু আপনি ভারতের প্রসঙ্গটা আনলেন, সেই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। আমাদের পাশের দেশ ভারতে দেখা যাচ্ছে ছোট থেকে ছোট বিষয়েও, ছোট থেকে ছোট বিনিয়োগেও, ছোট ব্যবসাতেও এবং জীবন সুরক্ষার ক্ষেত্রেও মানুষের বিমা করাটা অনেকাংশেই বলা যায় সরকারের পক্ষ থেকে এক প্রকারের বাধ্য করা হয়ে থাকে। এটার কারণে সেখানকার মানুষ কী ধরনের সুবিধা পাচ্ছে এবং বাংলাদেশে যেহেতু বিমা কালচারটা এখনও সেই অর্থে তৈরি হয়নি, তো বাংলাদেশের মানুষ কোন সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে? আসলে বিমার কারণে মানুষ কি সুবিধাটা পেতে পারতো? শুধু ভারত না, আমি একেবারে আমাদের পার্শ্ববর্তী নেপালের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন এবং ভারতের কথা বলেন, এই চারটি দেশই কিন্তু বিমার দিক থেকে আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? তাদের কাঠামোগতভাবে, যেটি আপনি বলছিলেন, কাঠামোগত ভাবটা মানে ভাগে তাদের যেই রেগুলেটরি বডি অনেক স্ট্রং রোল প্লে করেছে, অনেক প্রোয়েক্টিভ রোল প্লে করেছে এবং যে কারণে মানুষের এই যে তার সম্পদের ক্ষেত্রে, তার জীবনের ক্ষেত্রে, তার সঞ্চয়ের ক্ষেত্রে প্রোটেকশনগুলো ইনশিওর করতে পেরেছে। শুধু তাই না, ইন্স্যুরেন্স এখন আপনি আপনার যেই প্রোটেকশনটা দরকার এই মুহূর্তে, যেই প্রোডাক্টটা আপনি চাচ্ছেন, যেটা আপনি চাইলেই দেখছেন ইন্ডিয়া বা নেপালে বা শ্রীলঙ্কায় আছে, বাংলাদেশে নেই কেন? এই যদি প্রশ্ন করি, গ্রাহক যেটা চায়, গ্রাহকের সাথে সাথে তো আপনার সেবাটা উন্নত হতে হবে, প্রযুক্তির অন্তর্ভুক্তি হতে হবে। ধরেন ব্যাংক যেদিন টাকা ম্যাচিউর হয়, ব্যাংক সেদিন টাকা FDR তাকে গ্রাহককে দিতে পারলে কেন ইন্স্যুরেন্স কোম্পানি ওই দিনে টাকা গ্রাহককে দিতে পারে না? এবং এইটা দিতে পারে না বলেই কিন্তু আজকে আমাদের মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গা। সো এই জায়গাটায় সরকারকে অন্তর্ভুক্ত হতে হবে। আমি কেন বলছি সরকারকে কিছু সিদ্ধান্তের জায়গায় আসা প্রয়োজন? একটা দেখেন, আজকে আমাদের ব্যাংকিং খাতে কোথাও কোনো যদি অবহেলা দেখা যায়, কোথাও যদি অসুবিধা দেখা যায়, সরকার কিন্তু ব্যাংকিং খাতকে সহযোগিতা করার জন্য টাকা দিচ্ছে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন সম্মিলিত ব্যাংকের কথা বলি বা ইসলামী ব্যাংকের কথা বলি, কিন্তু বিমা খাত থেকে, বিমা খাতের এখন ক্লেম কত? 7,000-8,000 কোটি টাকা বাকি। সেই 7,000-8,000 কোটি টাকাকে যদি সরকার একটা বিনিয়োগের মাধ্যমে বা এখানে সরকার ওই প্রতিষ্ঠানগুলোকে লোন দিয়ে তাকে বাধ্য করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং সরকার এটাকে মনিটর করে এবং তারপরে যদি এটাকে মানে আস্থার জায়গা তৈরি হয়, তখন অটোমেটিক্যালি এটা চলতে পারবে। কিন্তু সরকার কি দায়িত্ব নিয়েছে?
নেয়নি। এখন আমাদের এই জায়গাটায় দায়িত্ব নেওয়া প্রয়োজন। মানে এই মুহূর্তে। আমি শেষ একটা প্রশ্ন আসতে চাই। এই গত এক দশক আগেও দেখা যেত যে মানুষের মধ্যে কিছুটা হলেও বিমার প্রতি একটা আগ্রহ ছিল, বা একটা সচেতন মহলে কিছুটা হলেও বিমা করার চেষ্টা করত। কিন্তু এই যে দাবি নিষ্পত্তি নিয়ে একটা ঝামেলা, এবং সেটা আইনগতভাবে জটিলতা, সেই দাবি অর্থ না পাওয়া, সব মিলিয়ে বলা যায় যে মানুষের মধ্যে থেকে একটা অনাস্থা তৈরি হয়ে গেছে। এই অনাস্থা দূর করতে এখন মানুষের পক্ষে কি করা যেতে পারে, এবং সরকারের এখন কোন কোন মোটা দাগে কোন কোন জায়গাতে হাত দিয়ে এই খাতটাকে তুলে ধরতে পারে? গ্রাহকের জায়গা থেকে অবশ্যই গ্রাহককে নিজের প্রোটেকশনের জন্য যেই কোম্পানিগুলো ভালো করছে, আমি বলবো যে আপনি যদি সংখ্যাগতভাবে দেখেন, অবশ্যই বিমার ব্যবসা অনেক বেড়েছে। ঠিক আছে, এখন ধরেন আমরা 21,000 কোটি টাকার মার্কেট বিমা, কিন্তু এটা হয়তো 1 লাখ কোটি টাকার মার্কেট হওয়ার অনাশয় হওয়ার কথা ছিল। কিন্তু আপনি 10 বছর আগে তো এটা 10,000 কোটি টাকা ছিল, তার মানে দ্বিগুণ হয়েছে। কিন্তু গ্রাহকের অনাস্থার জায়গাটা কেন তৈরি হয়েছে? কারণ মানুষ দেখে যে একটা কমন, যে এটা পায় না। কিন্তু আজকে আপনি যেই কোম্পানিগুলো ভালো সেবা দিচ্ছে তাদেরকে তো মানে রেগুলেটর বলতে হবে যে এরা ভালো দিচ্ছে, আর যারা খারাপ করছে তাদের এগেনস্টে কোনো অ্যাকশনেবল অ্যাকশন দেখছি না, তো যে কারণে মানুষের অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে। যদি অ্যাকশনেবল হতো, আজকে দেখেন 6টা ব্যাংকের মানে সম্মিলিত ব্যাংক করেছে বা মার্জ করেছে, অথবা তাকে একটা পেনাল্টি করেছে। ইন্স্যুরেন্স কোম্পানিতে এই ধরনের কোনো মানে কঠিন অবস্থান দেখা যায়নি। তো যদি যেত তাহলে তারাও সচেতন হতো। খেয়াল করেন, আপনি বিমা দাবির কথা বলছেন, প্রতি 3 মাসে রেগুলেটরের কাছে কিন্তু প্রত্যেকটা কোম্পানি তার দাবির অবস্থান জানাচ্ছে। তাহলে প্রতি 3 মাস, তাহলে তার কি অ্যাকশন হলো? এই যে ডিরেইলড হয়ে যাচ্ছে, এই যে খারাপ দিকে চলে যাচ্ছে, একটা স্টুডেন্ট খারাপ দিকে চলে গেলেও তো শিক্ষক তাকে কাউন্সিলিং করবে, তাকে ভালো জায়গায় আনার চেষ্টা করবে। সো সেই কর্তৃপক্ষ সেই যদি অ্যাকশনেবল অ্যাকশন না নেয়, তাহলে তো অন্য সুযোগ পাবে, অন্য কোম্পানিও মনে করবে যে আমিও অনিয়ম করি, আমিও ক্লেম দেরিতে দিই। কিন্তু হ্যাঁ, এটা আমি বলবো যে এর মধ্যেও আজকে যদি 82টা কোম্পানির কথা বলেন, সেই 82টা কোম্পানির মধ্যে হয়তো 25% কোম্পানি ভালো করছে, কিন্তু হয়তো 25% কোম্পানি ভালো করার চেষ্টা করছে, কিন্তু 50% কোম্পানি খারাপ করছে বলে বাকি ভালো করার জায়গাটাও কিন্তু আমাদের কাছে খারাপ হিসাবে পরিগণিত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে যে তারা সামনের সময়ে সম্পদ বিক্রি করে হলেও সেটা নিষ্পত্তি করবে। আমরা সেদিকে তাকিয়ে থাকবো যে বিমা খাতের কতটা উত্থান হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিমা খাত নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে ছিলেন বিমা বিশেষজ্ঞ UNDP-র কনসালটেন্ট SM জিয়াউল হক। ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় নিয়ে রংপুরে শুরু হয়েছে মাসব্যাপী পার্টেক্স ফার্নিচার মেলা। নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে অবস্থিত পার্টেক্স ফার্নিচারের JN এন্টারপ্রাইজ শোরুমে আয়োজিত এই মেলায় সব ধরনের ফার্নিচারের উপরে থাকছে 10 থেকে 15% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়। আগামী 16 আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পার্টেক্স ফার্নিচারের উপদেষ্টা KM আলী, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফখরুদ্দিন আহমেদ সহ পার্টেক্স গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আয়োজকরা জানান, মানসম্মত পণ্য সাশ্রয়ী দামে ক্রেতাদের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এক্সেলেন্ট সিরামিক্স গ্রুপের নতুন প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড মিলানো সিরামিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসেন্স অফ ইতালিয়ান ক্রাফট মূল মন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। উদ্বোধনী অনুষ্ঠান জুড়ে ছিল চোখ ধাঁধানো সাংস্কৃতিক পারফরমেন্স। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজউক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ দেশের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলানের বিখ্যাত ফ্যাশন ইন্ডাস্ট্রিজের অনুকরণে তৈরি চমৎকার মঞ্চসজ্জা, ইতালীয় সঙ্গীত ও খাবারের বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতেই এক টুকরো ইতালির অনুভূতি ফুটিয়ে তোলে আয়োজকরা। এবারে স্বর্ণের বাজারের খবর। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,19,808 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,09,893 টাকা। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,80,267 টাকায় ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,47,316 টাকা। সবশেষ মঙ্গলবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আর আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,030 উপরে।
আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $84। অন্যদিকে মার্কিন জ্বালানি তেল বিক্রি হচ্ছে $79। তেহরান হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণার পর এই প্রণালী নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বিশ্ববাজারে বাড়তে শুরু করে জ্বালানি তেলের দাম। গত বুধবার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি দাম ছিল $85, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে ইরান বুধবার বাহরাইন, কুয়েত, জর্ডান সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালালে হরমুজে 20% শুল্ক আদায়ের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেয় ট্রাম্প। বিশ্বজুড়ে আবারও শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। মধ্যপ্রাচ্যের সংঘাত, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ডলারের চাহিদা বেড়েছে। এর প্রভাবে চাপের মুখে পড়েছে এশিয়া সহ বিশ্বের বেশিরভাগ দেশের মুদ্রা। তবে ব্যতিক্রম পাকিস্তানি রুপি। বিশ্ব অর্থনীতিতে আবারও শক্তিশালী হচ্ছে ডলারের মান। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চলতি বছরের শুরুতে দুর্বল হয়ে এপ্রিলে ডলার সূচক 0.59% কমে 99.96 দাঁড়ায়, যা গত জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ। এরপর চলতি জুলাইয়ের মাঝামাঝি তা বেড়ে দাঁড়ায় 101%। মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরুর পর থেকে ডলারের নিরাপদ বিনিয়োগ ও উচ্চ সুদ হারের কারণে বিনিয়োগকারীরা ডলারমুখী হচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার মুদ্রা বাজারে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ভারতীয় রুপি। বর্তমানে $1 বিপরীতে লেনদেন হচ্ছে প্রায় 96 ভারতীয় রুপিতে, যা এক বছর আগে ছিল প্রায় 86 রুপি। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় 80-85% আমদানি করে। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় ভারতকে আগের চেয়ে অনেক বেশি ডলার দিয়ে তেল আমদানি করতে হচ্ছে। এর প্রভাবে রুপির দরপতন হয়েছে। এদিকে বাংলাদেশি টাকাও গত এক বছরে উল্লেখযোগ্যভাবে ডলারের বিপরীতে দুর্বল হয়েছে। বর্তমানে আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময় হার 123 থেকে 124 টাকা। চীনের ইউয়াং ও জাপানি ইয়েনও ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে রয়েছে। তবে ব্যতিক্রম অবস্থানে রয়েছে পাকিস্তান। এক বছর আগে যেখানে $1 বিপরীতে প্রায় 286 পাকিস্তানি রুপি লেনদেন হতো, তা বর্তমানে নেমে এসেছে প্রায় 278 রুপিতে। এছাড়া ডলারের বিপরীতে ইউরোর দর বেড়ে $1.14 ও ব্রিটিশ পাউন্ডের দর বেড়ে হয়েছে $1.33। অর্থনীতিবিদদের ধারণা, মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ হলে ও মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখলে আগামী কয়েক মাসও ডলারের এই শক্তিশালী অবস্থান অব্যাহত থাকবে। রোকসানা রিমি, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্টোরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।